হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব এমন একটা গল্প যেখানে ভালোবাসা, প্রতিশোধ আর ধোঁকার এক ভয়ঙ্কর খেলা চলেছে, যেখানে সবাই একজন মেয়েকে ঠকাতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই মেয়েই পুরো ফ্যামিলিকে উল্টে দিয়েছে। আমরা দেখি যে চাও এবং তার প্যারেন্টস একটি অ্যাক্সিডেন্টে মারা যায়। তাদের আত্মা নিজেদেরই ফিউনারেলে সবকিছু দেখছিল। চাওয়ের বোন ওয়ানওয়ান এবং তার ফিয়ান্সে জাংরান অনেক বেশি দুঃখ পায়। এটা দেখে চাও ভাবতে থাকে যে তাদের মৃত্যুর পরে ওরা কিভাবে জীবন কাটাবে, কিন্তু সে পুরোপুরি ভুল ছিল। সে ভেবেছিল তার পরিবার দৌড়ে তার কাছে চলে আসবে, কিন্তু তখন এক কাজের মহিলা এসে ওয়ানওয়ানকে জানায় যে তার গ্র্যান্ডপার সময় নেই, তিনি মাছ ধরতে যাচ্ছেন, তাই সেখানে আসতে পারবেন না। গ্র্যান্ডমারও সময় নেই, আঙ্কেল আর আন্টিও সেখানে আসবেন না। এসব শুনে মিস্টার আর মিসেস ইয়ানের আত্মা অনেক বেশি কষ্ট পায়, আর চাওও খুব আঘাত পায় যে তাদের মারা যাওয়ার পরেও তাদের পরিবার শেষবারের মতো দেখতে পর্যন্ত চায়নি। তাদের মনে হয়েছিল ওয়ানওয়ান আর জাংরান তাদের কেয়ার করে, কিন্তু পরে সে জানতে পারে ওয়ানওয়ানও তাকে কেয়ার করত না। ওয়ানওয়ান বলে যে অ্যাডপ্টেড ডটার হওয়ার কারণে চাও সবসময় তাকে চাপা দিয়ে রাখত। ওয়ানওয়ান শুধু তার সামনে ভালো হওয়ার অভিনয় করত, আসলে সে চাওকে অনেক বেশি ঘৃণা করত। আর এটা জেনে চাও খুব শক হয়ে যায় যে ওয়ানওয়ান সবসময় থেকেই তাকে ঘৃণা করত। ওয়ানওয়ান জানায় যে সে জাংরানকে পছন্দ করে, অথচ তারা দুজন অনেক আগে থেকেই একসাথে ছিল। এটা বলতে বলতে সে নিজের আর জাংরানের ছবি বের করে চাওয়ের বডির ওপর রেখে দেয় এবং তারপর জাংরানকে কিস করতে শুরু করে। এটা দেখে চাওয়ের খুব রাগ হয়ে যায়। সে তাদের মারতে চেয়েছিল, কিন্তু এখন সে কিছুই করতে পারছিল না। তখনই সে দেখে হুয়াং এসে জাংরানকে ঘুষি মারে এবং রাগের সাথে সেখান থেকে চলে যেতে বলে। হুয়াংকে সেখানে দেখে চাও ভাবে সেও তাকে নিয়ে মজা করতে এসেছে, কিন্তু যখন সে দেখে তার মৃত্যুর পরে শুধু হুয়াংই খুব বেশি কষ্ট পাচ্ছে, তখন সে অনেক শক হয়ে যায়। কারণ সে তো ভাবত হুয়াং তার শত্রু, যে বিজনেস ওয়ার্ল্ডে প্রতিটা প্রজেক্টে তার সাথে কম্পিট করত, আর শুধু সেই তার ফিউনারেলে এসেছিল। চাও ভাবে যদি সে আরেকটা সুযোগ পায় তাহলে আর এই ভুলগুলো করবে না। আর পরের সিনে চাও নিজের অ্যাক্সিডেন্টের একদিন আগে আবার জন্ম নেয়। চাও যখন এটা বুঝতে পারে তখন সে ভাবে যেহেতু গ্র্যান্ডপা তাকে আর তার বাবাকে এই কোম্পানি কখনোই দিতে চায় না, আর কোম্পানি তার আঙ্কেলকেই দিতে চায়, তাহলে এই কোম্পানির জন্য এত কষ্ট করার কোনো দরকার নেই। এটা ভেবে সে সেখান থেকে চলে যেতে লাগে। তখনই অ্যাসিস্ট্যান্ট সেখানে এসে জানতে পারে চাও কাজ ছেড়ে চলে যাচ্ছে, আর সে খুব শক হয়ে যায়, কারণ চাও কখনো কাজের মাঝে রেস্ট নিত না। চাও বাড়ি ফিরে দেখে জাংরান আর ওয়ানওয়ান কিস করছে, কিন্তু চাওকে দেখে তারা দ্রুত আলাদা হয়ে যায়। চাও এমন ভাব করে যেন সে কিছুই জানে না, আর ওয়ানওয়ান তাড়াতাড়ি তার সামনে ভালো হওয়ার অভিনয় করতে থাকে। সে চাওকে বলে জাংরান অনেকক্ষণ ধরে তার ফেরার অপেক্ষা করছিল। তারা দুজন ছোটবেলার প্রেমিক প্রেমিকা, আর জাংরান চাওকে অনেক ভালোবাসে। আর পরের মাসেই চাও আর জাংরানের বিয়ে। ওয়ানওয়ানের অভিনয় দেখে চাও তাকে একটা থাপ্পড় মেরে দেয়। জাংরান রেগে যেতে চাইলেও ওয়ানওয়ান নিরীহ সাজতে সাজতে বলে যে এখন তো সে এসবের সাথে অভ্যস্ত, নিশ্চয়ই তার বোন কাজের চাপে রেগে আছে। এটা শুনে চাও বলে আসলে সে এভাবে ভাবেনি, কিন্তু যেহেতু ওয়ানওয়ান বলছে তাহলে তাই করবে। এটা বলে সে ওয়ানওয়ানকে থাপ্পড় মারতে থাকে। ওয়ানওয়ান ওর আগে তার ওপর হাত তুলতে যায়, কিন্তু চাও তার হাত ধরে ফেলে এবং আবারও তাকে থাপ্পড় মারে। জাংরান খুব রেগে যায় এবং চাওকে বলতে থাকে যে তাকে ওয়ানওয়ানের কাছে ক্ষমা চাইতে হবে, না হলে সে এঙ্গেজমেন্ট ভেঙে দেবে। কিন্তু চাওয়ের এতে কোনোই সমস্যা হয়নি, কারণ সে তো এমনটাই চেয়েছিল, আর সে জাংরানকে বলে সে যা খুশি করতে পারে। কিছুক্ষণ পরে গ্র্যান্ডপা আর গ্র্যান্ডমাও সেখানে চলে আসে। ওয়ানওয়ান দ্রুত চাওয়ের নামে অভিযোগ করে। তখন তারা চাওয়ের উপর রেগে যায় এবং বলে তাকে এখনই জাংরান আর ওয়ানওয়ানের কাছে ক্ষমা চাইতে হবে। তাদের জন্য শান ফ্যামিলির সাথে এই বিজনেস ম্যারেজ অনেক গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু চাও জানিয়ে দেয় যে সে ক্ষমা চাইবে না। চাও ওয়ানওয়ান আর জাংরানকে এক্সপোজ করতে চেয়েছিল, কিন্তু তারা দুজন বলে তারা কিছুই করেনি এবং তারা নির্দোষ। তখন চাও তাদের জিজ্ঞেস করে তারা কি শপথ করতে পারবে। তখন তারা কসম খায় যে তারা নির্দোষ, আর যদি তারা মিথ্যে বলে থাকে তাহলে তারা খুব ভয়ঙ্কর মৃত্যুবরণ করবে। এরপর তারা চাওকে বলে এখন তার জাংরানের কাছে ক্ষমা চাওয়া উচিত, কিন্তু জাংরান বলে চাও তার উপর এত বড় অভিযোগ এনেছে, তাই শুধু ক্ষমা চাইলেই হবে না, চাওকে তার সামনে হাঁটু গেড়ে বসতে হবে। এটা শুনে গ্র্যান্ডপাও চাওকে হাঁটু। জাংরান খুব রেগে যায় এবং চাওকে বলতে থাকে যে তাকে ওয়ানওয়ানের কাছে ক্ষমা চাইতে হবে, না হলে সে এঙ্গেজমেন্ট ভেঙে দেবে। কিন্তু চাওয়ের এতে কোনোই সমস্যা হয়নি, কারণ সে তো এমনটাই চেয়েছিল, আর সে জাংরানকে বলে সে যা খুশি করতে পারে। কিছুক্ষণ পরে গ্র্যান্ডপা আর গ্র্যান্ডমাও সেখানে চলে আসে। ওয়ানওয়ান দ্রুত চাওয়ের নামে অভিযোগ করে। তখন তারা চাওয়ের উপর রেগে যায় এবং বলে তাকে এখনই জাংরান আর ওয়ানওয়ানের কাছে ক্ষমা চাইতে হবে।
তাদের জন্য শান ফ্যামিলির সাথে এই বিজনেস ম্যারেজ অনেক গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু চাও জানিয়ে দেয় যে সে ক্ষমা চাইবে না। চাও 1-1 আর জাংরানকে এক্সপোজ করতে চেয়েছিল, কিন্তু তারা দুজন বলে তারা কিছুই করেনি এবং তারা নির্দোষ। তখন চাও তাদের জিজ্ঞেস করে তারা কি শপথ করতে পারবে। তখন তারা কসম খায় যে তারা নির্দোষ, আর যদি তারা মিথ্যে বলে থাকে তাহলে তারা খুব ভয়ঙ্কর মৃত্যুবরণ করবে। এরপর তারা চাওকে বলে এখন তার জাংরানের কাছে ক্ষমা চাওয়া উচিত, কিন্তু জাংরান বলে চাও তার উপর এত বড় অভিযোগ এনেছে, তাই শুধু ক্ষমা চাইলেই হবে না, চাওকে তার সামনে হাঁটু গেড়ে বসতে হবে। এটা শুনে গ্র্যান্ডপাও চাওকে হাঁটু গেড়ে বসতে বলতে থাকে। চাও রাজি না হলে গ্র্যান্ডপা তাকে মারতে শুরু করে। তখনই সেখানে মিস ইয়া এসে যায়। তাকে দেখেই 1-1 দ্রুত অভিযোগ করতে চায়। তার মনে হচ্ছিল যদিও সে অ্যাডপ্টেড ডটার, তবুও মিস ইয়া সবসময় তার পক্ষই নিয়েছে এবং এবারও চাওকে ছেড়ে 1-1-এর পক্ষ নেবে। কিন্তু মিস ইয়া উল্টো 1-1-কেই থাপ্পড় মেরে দেয়। আর যখন 1-1 দেখে এবার তিনি চাওয়ের পক্ষ নিচ্ছেন, তখন সে অনেক বেশি শক হয়ে দেয়। মিস ইয়া সবার সামনে চাওকে প্রোটেক্ট করতে থাকে, আর এতে গ্র্যান্ডপা আর গ্র্যান্ডমা তার উপর রেগে যায়। কিছুক্ষণ পরে আঙ্কেল আর আন্টিও তাদের অকর্মা ছেলে চ্যাংকে নিয়ে সেখানে আসে। সব কথা জানার পর তারাও চাও আর মিস ইয়াকে সমালোচনা করতে শুরু করে। তারা চাওকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করতে চাইছিল, আর তখনই সেখানে মিস্টার ইয়া এসে যায়। তাকে দেখেই গ্র্যান্ডপা দ্রুত সব কথা বলতে শুরু করে। এখন সবার মনে হচ্ছিল মিস্টার ইয়াও তাদের পক্ষ নেবে। মিস্টার ইয়া বলেন চাওয়ের ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। এটা শুনে সবাই শক হয়ে যায়। তিনি বলেন গত কয়েক বছর তিনি চাওয়ের সাথে অনেক বেশি কঠোর ছিলেন, তাই সবাই চাওকে বেশি চাপ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এখন থেকে তিনি আর এটা হতে দেবেন না। এটা শুনে 1-1 আরও বেশি শক হয়ে যায় এবং মিস্টার ইয়াকে বোঝানোর চেষ্টা করে যদি শান ফ্যামিলির সাথে এঙ্গেজমেন্ট ভেঙে যায় তাহলে দুই পরিবারই অনেক ক্ষতির মুখে পড়বে। কিন্তু এখন মিস্টার ইয়ায়ের এসব নিয়ে কোনো চিন্তা ছিল না। তিনি 1-1-এর চালাকি বুঝে গিয়েছিলেন এবং তাকে থাপ্পড় মেরে দেন। গ্র্যান্ডপা রেগে গিয়ে মিস্টার ইয়াকে বলেন যদি তিনি তাদের কথা না মানেন তাহলে তাকে কোম্পানি থেকে বের করে দেবেন। তখন মিস্টার ইয়া বলেন তিনি সেই দিনের অপেক্ষায় থাকবেন। এটা বলে তিনি নিজের পরিবারকে নিয়ে সেখান থেকে চলে যান। সবাই বুঝতেই পারছিল না আজ তাদের কি হয়েছে, কারণ তারা একদম অন্যরকম আচরণ করছিল। আঙ্কেল বলতে চাইলেন যদি তারা যেতে চায় তাহলে চলে যাক, তাতে তাদের কিছু যায় আসে না। কিন্তু গ্র্যান্ডপা রেগে বলেন যদি মিস্টার ইয়া কোম্পানি সামলানো বন্ধ করে দেন তাহলে কি শুধু আঙ্কেল একাই এই কোম্পানি সামলাতে পারবেন। এটা শুনে আঙ্কেল চুপ হয়ে যান। তবে তাদের মনে হচ্ছিল রাগ কমে গেলে মিস্টার ইয়া আবার ফিরে আসবেন। রুমে গিয়ে মিস্টার ইয়া আর মিস ইয়া চাওকে জানায় যে তারাও আবার জন্ম নিয়েছে এবং তারা চাওয়ের কাছে ক্ষমা চায়, কারণ আগের জীবনে তারা তার সাথে অনেক বেশি কঠোর ছিল। কিন্তু চাও বলে এতে তাদের কোনো দোষ নেই, তাদের পরিবারই তাদের সাথে ভালো ব্যবহার করেনি। তখনই চাওয়ের মনে পড়ে শুধু হুয়াংই তার ফিউনারেলে এসেছিল। মিস্টার ইয়া আর মিস ইয়া ট্রিপে যেতে চেয়েছিলেন, কারণ এখন তাদের সেই কোম্পানি বা পরিবারের প্রতি কোনো আগ্রহ ছিল না। কিন্তু চাও তাদের সাথে যেতে রাজি হয়নি, কারণ তার কিছু কাজ বাকি ছিল। মিস্টার ইয়া আর মিস ইয়া চলে যাওয়ার পর চাও বসে ভাবতে থাকে হুয়াং কিভাবে তাকে পছন্দ করতে পারে, কারণ সে তো সবসময় তাকে নিজের শত্রু ভাবত। সত্যিটা জানার জন্য সে হুয়াংকে পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। তারপর নিজের কিছু ছবি তুলে হুয়াংকে পাঠিয়ে দেয়। অন্যদিকে হুয়াং অফিসে কাজ করছিল। মেসেজ দেখেই সে অনেক শক হয়ে যায়। সে তাড়াতাড়ি নিজের অ্যাসিস্ট্যান্টকে দূরে পাঠিয়ে আবার চাওয়ের মেসেজ দেখতে শুরু করে, কিন্তু চাও ততক্ষণে ছবিগুলো ডিলিট করে দিয়েছিল এবং অজুহাত দেয় যে ভুল করে পাঠিয়ে ফেলেছে। হুয়াং ভেবে বসে চাও আসলে ছবিগুলো জাংরানকে পাঠাতে চেয়েছিল। আর যখন সে এ নিয়ে চাওকে জিজ্ঞেস করে তখন চাও বুঝে যায় হুয়াং রেগে আছে, তাই সে হুয়াংকে ডিনারে যাওয়ার কথা বলে। হুয়াং রাগ করে জিজ্ঞেস করে এই মেসেজটাও কি ভুল করে পাঠিয়েছে, কিন্তু চাও জানায় এবার সে সত্যিই তার সাথে ডিনারে যেতে চায়। প্রথমে হুয়াং নানা অজুহাত দিতে চাইলেও পরে দেখা করার সময় বলে দেয়। তখন চাও জানায় সে সন্ধে 6টায় তার অফিসে এসে তাকে নিয়ে যাবে। পরের দিন পুরো ইয়া ফ্যামিলি একসাথে ব্রেকফাস্ট করছিল। গ্র্যান্ডমা রেগে গিয়ে কাজের মহিলাকে বলতে থাকে আজকের ব্রেকফাস্ট একদম ভালো হয়নি। তখন কাজের মহিলা জানায় আগে মিসেস ইয়াই তাদের জন্য ব্রেকফাস্ট তৈরি করতেন, কিন্তু এখন তিনি বাড়িতে নেই। এটা শুনে গ্র্যান্ডমা আরও রেগে যায়। কিছুক্ষণ পরে চাও রেডি হয়ে বেরোতে যায়। তখন গ্র্যান্ডপা রেগে জিজ্ঞেস করেন আজ সে এত দেরিতে কেন উঠেছে, তার কি অফিসে যাওয়ার দরকার নেই। চাও জবাব দেয় এই বাড়িতে শুধু সেই একা নয় যে কাজ করতে পারে, তার আঙ্কেল আর তার ছেলে কি করছে। গ্র্যান্ডপা রেগে তাকে নিজের কাজ নিয়ে থাকতে বলেন। তখন চাও বলে এই কথাটা গ্র্যান্ডপারও মনে রাখা উচিত। এটা বলে সে সেখান থেকে চলে যায়।
আঙ্কেল ভাবতে থাকে আজ যদি সে অফিসে না যায় তাহলে এত সাজগোজ করে কোথায় যাচ্ছে। তখন 11 রেগে বলে নিশ্চয়ই সে জাংরানের কাছেই যাচ্ছে। কাল রাগের মাথায় এনগেজমেন্ট ভেঙে দিয়েছে, কিন্তু এখন নিশ্চয়ই নিজের ভুল বুঝতে পেরে আফসোস করছে। চাও সুন্দর করে রেডি হয়ে হুয়াংয়ের অফিসে পৌঁছায়। তাকে দেখে হুয়াং অনেক শক হয়ে যায়। পরে সময় দেখে বুঝতে পারে চাও 1 ঘন্টা আগেই চলে এসেছে। চাও জানায় সে সেখানেই বসে হুয়াংয়ের কাজ শেষ হওয়ার অপেক্ষা করবে। এসব দেখে হুয়াং খুব অবাক হয়ে যায়, কারণ আজ চাও একদম আলাদা আচরণ করছিল। তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে চাও নিশ্চয়ই গুরুত্বপূর্ণ প্রজেক্ট পাওয়ার জন্য তাকে ফাঁদে ফেলতে চাইছে। হুয়াংয়েরও কথাটা সত্যি মনে হয় এবং সে ভাবে এই ফাঁদে সে কখনোই পা দেবে না। কাজ শেষ করার পর হুয়াং চাওয়ের দিকে তাকিয়ে দেখে অপেক্ষা করতে করতে চাও ঘুমিয়ে পড়েছে। তখন সে নিজের কোট দিয়ে চাওকে ঢেকে দেয়। কিছুক্ষণ পরে চাও জেগে ওঠে। হুয়াং জানায় তার কাজ শেষ হয়েছে, তাই তারা ডিনারে যাওয়ার জন্য উঠে দাঁড়ায়। কিন্তু হঠাৎ লো ব্লাড সুগারের কারণে চাওয়ে মাথা ঘুরতে শুরু করে। তখন সে বলে তার ব্যাগে একটা ক্যান্ডি আছে। অন্যদিকে হুয়াং অফিসে কাজ করছিল। মেসেজ দেখেই সে অনেক শক হয়ে যায়। সে তাড়াতাড়ি নিজের অ্যাসিস্ট্যান্টকে দূরে পাঠিয়ে আবার চাওয়ের মেসেজ দেখতে শুরু করে। কিন্তু চাও ততক্ষণে ছবিগুলো ডিলিট করে দিয়েছিল এবং অজুহাত দেয় যে ভুল করে পাঠিয়ে ফেলেছে। হুয়াং ভেবে বসে চাও আসলে ছবিগুলো জাংরানকে পাঠাতে চেয়েছিল। আর যখন সে এ নিয়ে চাওকে জিজ্ঞেস করে তখন চাও বুঝে যায় হুয়াং রেগে আছে। তাই সে হুয়াংকে ডিনারে যাওয়ার কথা বলে। হুয়াং রাগ করে জিজ্ঞেস করে এই মেসেজটাও কি ভুল করে পাঠিয়েছে। কিন্তু চাও জানায় এবার সে সত্যিই তার সাথে ডিনারে যেতে চায়। প্রথমে হুয়াং নানা অজুহাত দিতে চাইলেও পরে দেখা করার সময় বলে দেয়। তখন চাও জানায় সে সন্ধে 6টায় তার অফিসে এসে তাকে নিয়ে যাবে। পরের দিন পুরো ইয়া ফ্যামিলি একসাথে ব্রেকফাস্ট করছিল। গ্র্যান্ডমা রেগে গিয়ে কাজের মহিলাকে বলতে থাকে আজকের ব্রেকফাস্ট একদম ভালো হয়নি। তখন কাজের মহিলা জানায় আগে মিসেস ইয়াই তাদের জন্য ব্রেকফাস্ট তৈরি করতেন, কিন্তু এখন তিনি বাড়িতে নেই। এটা শুনে গ্র্যান্ডমা আরও রেগে যায়। কিছুক্ষণ পরে চাও রেডি হয়ে বেরোতে যায়। তখন গ্র্যান্ডপা রেগে জিজ্ঞেস করেন আজ সে এত দেরিতে কেন উঠেছে, তার কি অফিসে যাওয়ার দরকার নেই। চাও জবাব দেয় এই বাড়িতে শুধু সেই একা নয় যে কাজ করতে পারে, তার আঙ্কেল আর তার ছেলে কি করছে। গ্র্যান্ডপা রেগে তাকে নিজের কাজ নিয়ে থাকতে বলেন। তখন চাও বলে এই কথাটা গ্র্যান্ডপারও মনে রাখা উচিত। এটা বলে সে সেখান থেকে চলে যায়। আঙ্কেল ভাবতে থাকে আজ যদি সে অফিসে না যায় তাহলে এত সাজগোজ করে কোথায় যাচ্ছে। তখন 11 রেগে বলে নিশ্চয়ই সে জাংরানের কাছেই যাচ্ছে। কাল রাগের মাথায় এনগেজমেন্ট ভেঙে দিয়েছে, কিন্তু এখন নিশ্চয়ই নিজের ভুল বুঝতে পেরে আফসোস করছে। চাও সুন্দর করে রেডি হয়ে হুয়াংয়ের অফিসে পৌঁছায়। তাকে দেখে হুয়াং অনেক শক হয়ে যায়। পরে সময় দেখে বুঝতে পারে চাও 1 ঘন্টা আগেই চলে এসেছে। চাও জানায় সে সেখানেই বসে হুয়াংয়ের কাজ শেষ হওয়ার অপেক্ষা করবে। এসব দেখে হুয়াং খুব অবাক হয়ে যায়, কারণ আজ চাও একদম আলাদা আচরণ করছিল। তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে চাও নিশ্চয়ই গুরুত্বপূর্ণ প্রজেক্ট পাওয়ার জন্য তাকে ফাঁদে ফেলতে চাইছে। হুয়াংয়েরও কথাটা সত্যি মনে হয় এবং সে ভাবে এই ফাঁদে সে কখনোই পা দেবে না। কাজ শেষ করার পর হুয়াং চাওয়ের দিকে তাকিয়ে দেখে অপেক্ষা করতে করতে চাও ঘুমিয়ে পড়েছে। তখন সে নিজের কোট দিয়ে চাওকে ঢেকে দেয়। কিছুক্ষণ পরে চাও জেগে ওঠে। হুয়াং জানায় তার কাজ শেষ হয়েছে, তাই তারা ডিনারে যাওয়ার জন্য উঠে দাঁড়ায়। কিন্তু হঠাৎ লো ব্লাড সুগারের কারণে চাওয়ে মাথা ঘুরতে শুরু করে। তখন সে বলে তার ব্যাগে একটা ক্যান্ডি আছে। হুয়াং ক্যান্ডিটা বের করে তাকে দেয়। এরপর চাও তার কোট ফেরত দেয়। হুয়াং তখন চাওয়ের সুগন্ধ অনুভব করার চেষ্টা করছিল, কিন্তু চাও পিছনে ফিরে তাকাতে সে তাড়াতাড়ি কোটটা সরিয়ে ফেলে এবং অজুহাত দেয় যে অন্য কারোর গন্ধ তার জিনিসে সে পছন্দ করে না। এটা শুনে চাওয়ের খুব হাসি পায়। সে বলে এই আচরণের জন্যই হুয়াং 28 বছর পর্যন্ত সিঙ্গেল আছে। এরপর তারা দুজন ডিনারের জন্য চলে যায়। ডিনারের সময় হুয়াং জানতে চায় চাও আসলে এসব কেন করছে। সে জানায় নিজের প্রজেক্ট সে কখনো ছাড়বে না। চাও বুঝতে পারে হুয়াং ভাবছে সে তার প্রজেক্ট ছিনিয়ে নিতে চাইছে, কিন্তু সে হুয়াংকে দোষ দেয় না, কারণ এত বছর ধরে সে হুয়াংয়ের শত্রু হয়েই ছিল। এখন হঠাৎ যদি সে বলে যে সে হুয়াংকে পছন্দ করে, তাহলে হুয়াং কখনোই তার কথা বিশ্বাস করবে না। তাই তাকে অন্য কোনো ট্রিক ব্যবহার করতেই হবে। এই ভেবে চাও হুয়াংয়ের কাছে গিয়ে তার কোলে বসে ফ্লার্ট করতে শুরু করে। ঠিক তখনই সেখানে জাংরান চলে আসে। চাওকে দেখে সে রেগে যায়। তার মনে হচ্ছিল চাও শুধু তাকে জেলাস করার জন্যই এসব করছে, কিন্তু চাও তাকে অপমান করে সেখান থেকে পাঠিয়ে দেয়। এরপর চাও নিজের অ্যাসিস্ট্যান্টকে মেসেজ করে জাংরানের ব্যাপারে তদন্ত করতে বলে।
কিন্তু জাংরানের কথা শোনার পর হুয়াংয়েরও মনে হয় চাও এসব শুধু জাংরানের কারণেই করছে, তাই সে সেখান থেকে চলে যেতে চায়। তখন চাও তাড়াতাড়ি বলে সে নিজের গাড়ি নিয়ে আসেনি, তাই হুয়াংকেই তাকে বাসায় পৌঁছে দিতে হবে। হুয়াং তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে যায়। যাওয়ার আগে তাকে বোঝানোর চেষ্টা করে যে সে এসব জাংরানের জন্য করেনি। চাও চলে যাওয়ার পর হুয়াং অ্যাসিস্ট্যান্টকে ফোন করে আবার অফিসে ফিরতে বলে। অ্যাসিস্ট্যান্ট অবাক হয়ে বলে সে তো সব কাজ শেষ করেই এসেছে। তখন হুয়াং জানায় তারা যে প্রজেক্টে কাজ করছে সেটা ইয়া গ্রুপকে দিয়ে দেবে। এটা শুনে অ্যাসিস্ট্যান্ট শক হয়ে যায়, কারণ হুয়াংই বলেছিল সে কখনো হানি ট্র্যাপে পড়বে না। চাও বাড়িতে ঢুকতেই দেখে পুরো পরিবার বসে তার অপেক্ষা করছে। তাকে দেখেই সবাই রেগে যায়, কারণ তারা জেনে গেছে সে হুয়াংয়ের সাথে ডিনারে গিয়েছিল। জাংরান তখন চাওয়ের ছবি দেখিয়ে তাকে অপমান করার চেষ্টা করে। সবাই বলতে থাকে একটা মেয়ে হয়ে সে এমন কাজ কিভাবে করতে পারে, কিন্তু চাও সব কথা উপেক্ষা করে, বরং সে বলে ছবিগুলো তো বেশ সুন্দরই এসেছে। এরপর একে একে সবাইকে অপমান করতে শুরু করে। তার এমন বদলে যাওয়া আচরণ দেখে সবাই অবাক হয়ে যায়। কিছুক্ষণ পরে জাংরান সেখানে এসে চাওয়ের কাছে ব্যাখ্যা চাইতে থাকে, কিন্তু চাও স্পষ্ট জানিয়ে দেয় আজ থেকে সে যা ইচ্ছে তাই করবে এবং যাকে খুশি তাকে বিয়ে করবে, তাকে কেউ আটকাতে পারবে না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। গ্র্যান্ডমা ভাবতে থাকে চাও হঠাৎ এত বদলে গেল কিভাবে। চাও নিজের রুমে ছিল, তখন হুয়াং তাকে মেসেজ করে জানায় সে তার কানের দুল তার গাড়িতে ফেলে এসেছে। হুয়াং কাউকে দিয়ে সেটা পাঠিয়ে দিতে চায়, কিন্তু চাও তাকে থামিয়ে দেয় এবং বলে সে নিজে অফিসে গিয়ে কানের দুল নিয়ে আসবে। সে অজুহাত দেয় যে দুলটা তার জন্য খুব গুরুত্বপূর্ণ, আর হুয়াং ছাড়া অন্য কারোর উপর সে ভরসা করতে পারে না। এটা শুনে হুয়াং রাজি হয়ে যায়, আর চাও খুশি হয়ে ভাবতে থাকে পরের দিন কোন ড্রেস পরে যাবে। পরের দিন চাও রেডি হয়ে হুয়াংয়ের অফিসে যাওয়ার জন্য বেরোচ্ছিল, তখন গ্র্যান্ডপা তাকে থামিয়ে দেয়। চাও দেখে জাংরান তার পেরেন্টসকে নিয়ে তাদের বাড়িতে এসেছে। সে বুঝতেই পারছিল না তারা কেন এসেছে। চাওকে দেখেই মিসেস শান দ্রুত তার কাছে ক্ষমা চাইতে শুরু করেন। তিনি বলেন জাংরানের ভুল হয়ে গেছে, কিন্তু তারা বুঝিয়ে বলবেন যেন আর এমন না হয়। তারা যে কোনো মূল্যে চাও আর জাংরানের বিয়ে দিতে চান। চাও বুঝে যায় নিশ্চয়ই কোনো বড় কারণ আছে যার জন্য তারা এই এনগেজমেন্ট ভাঙতে চাইছে না। এরপর মিস্টার শান জাংরানকে চাওয়ের কাছে ক্ষমা চাইতে বলেন। পরের দিন সকালেই চাও ঘুম থেকে উঠে শাওয়ার নিতে যাচ্ছিল, তখন হুয়াংও জেগে ওঠে। সে চাওকে থামিয়ে রেগে জিজ্ঞেস করে যখন সে জানতো ওয়াইনে ড্রাগস মেশানো ছিল তাহলে সেটা খাওয়ার কি দরকার ছিল। তখন চাওয়ের আগের রাতের কথা মনে পড়ে। সে জাংরান আর ওয়েট্রেসের কথা শুনে ফেলেছিল, এমনকি পুরো কথোপকথন রেকর্ডও করেছিল। এরপর সে ওয়েট্রেসকে হুমকি দেয় এখন থেকে চাও যা বলবে তাকেই সেটাই করতে হবে, না হলে সে ভিডিওটা পুলিশের কাছে দিয়ে দেবে। আসলে শুরু থেকেই পুরো ব্যাপারটা চাওয়ের প্ল্যান ছিল। ফ্ল্যাশব্যাক শেষ হলে চাও হুয়াংকে বলে সে জানতো তার সাথে খারাপ কিছু হবে না, কারণ হুয়াং তাকে বাঁচাতে আসবেই। এরপর সে জ্যাংরানের কথা জিজ্ঞেস করে। তখন হুয়াংয়ের মনে পড়ে রাতে অ্যাসিস্ট্যান্ট তাকে জিজ্ঞেস করেছিল জ্যাংরানের সাথে কি করা হবে, আর হুয়াং বলেছিল তাকে ডাস্টবিনে ফেলে দিতে। ফ্ল্যাশব্যাক শেষ হলে হুয়াং বলে জাংরান এখন ঠিক সেই জায়গাতেই আছে যেখানে তার থাকা উচিত। ঠিক তখনই চাওয়ের কাছে জাংরানের ফোন আসে। সে রেগে গিয়ে জিজ্ঞেস করে চাও কোথায় চলে গিয়েছিল। তখন চাও অজুহাত দেয় যে সে হাসপাতালে আছে, গত রাতে তার শরীর খুব খারাপ লাগছিল এবং হাসপাতালে এসে জানতে পারে তার অবস্থা নাকি খুবই খারাপ ছিল। সে জাংরানকে খুঁজেছিল, কিন্তু সে কোথায় চলে গিয়েছিল জানে না। এটা শুনে জাংরানের নিজের কথাই মনে পড়ে যায়। সকালে ঘুম ভাঙার পর সে নিজেকে ডাস্টবিনের মধ্যে পেয়েছিল। তখন সে দ্রুত 11কে ফোন করে তাকে নিয়ে যেতে বলে। 11 সেখানে এসে জাংরানের অবস্থা দেখে শক হয়ে যায়। তখন জাংরান অজুহাত দেয় যে জরুরি একটা কাজে তাকে চলে যেতে হয়েছিল। এরপর সে বলে এখন সে হাসপাতালে গিয়ে চাওকে নিয়ে আসবে, কিন্তু চাও তাকে থামিয়ে দেয় এবং বলে সে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গেছে, তাই নিজেই ফিরে আসবে। এটা বলে সে কল কেটে দেয়। এরপর হুয়াং চাওকে জিজ্ঞেস করে এখন সে কি করতে চায়, সে কি কোনো দায়িত্ব নেবে না। তখন চাও মজা করে বলে সে জানতো না হুয়াং এত জেলাস। চাও আরো বলে যখন এত কিছু হয়ে গেছে তখন অবশ্যই হুয়াংকে দায়িত্ব নিতে হবে। এটা শুনে হুয়াং খুশি হয়ে যায় এবং বলে তাহলে সে এখনই চাওয়ের সাথে গিয়ে শান ফ্যামিলির সাথে এনগেজমেন্ট ভেঙে দেবে, যে কোনো পরিণতি মেনে নিতেও সে প্রস্তুত। কিন্তু চাও বলে এখনই এসবের দরকার নেই। এটা শুনে হুয়াং আবার রেগে যায়। তার মনে হয় চাও এখনো জাংরানকেই বিয়ে করতে চায়, তাই সে রাগ করে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই চাওয়ের কাছে মিস্টার ইয়ের ফোন আসে। তিনি জানান তারা আবার ফিরে আসছেন। যদিও তারা ফিরতে চাইছিলেন না, কিন্তু গ্র্যান্ডপার জন্মদিন সামনে, আর যদি তারা না ফেরে তাহলে গ্র্যান্ডপা সেটা নিয়ে আবার ঝামেলা তৈরি করবে। চাও তাদের কথা বুঝে যায়। এরপর মিস্টার ইয়ে জিজ্ঞেস করেন এত কিছু হওয়ার পরও সে কেন জাংরানকে বিয়ে করতে চাইছে। তখন চাও বলে ফোনে সব বোঝানো সম্ভব নয়, ফিরে এসে সব বলবে। এরপর চাও একটা নোট লিখে সেখান থেকে চলে যায়। হুয়াং শাওয়ার নিয়ে বের হয়ে দেখে নোটে লেখা আছে আমরা আবার দেখা করব। সে রাগ করে নোটটা ফেলে দিতে চাইলেও
পরে আবার সেটা ভাঁজ করে নিজের কাছে রেখে দেয়। চাও বাড়ি ফিরে নিজের পেরেন্টসকে পুরো প্ল্যানের কথা জানায়। তারা সবাই সেটা নিয়ে আলোচনা করছিল। তখনই 1-1 সেখানে এসে জানায় গ্র্যান্ডপা সবাইকে নিচে ডাকছেন। তারা নিচে গিয়ে দেখে শান ফ্যামিলিও সেখানে এসেছে। তারা জানায় জাংরান চাওকে 200 মিলিয়নের রুবি নেকলেস উপহার দিয়েছে। এটা শুনে পুরো ইয়া ফ্যামিলি শক হয়ে যায়। তারা চাওকে নিয়ে সমালোচনা শুরু করে। শান ফ্যামিলি চেয়েছিল এখন ইয়া ফ্যামিলিও তাদের অনেক বড় ডাউরি দেবে, কারণ জাংরান এত দামি নেকলেস দিয়েছে। এটা শুনে ইয়া ফ্যামিলি আরো রেগে যায়। তারা বলে এত দামি নেকলেস কেনার কি দরকার ছিল। তখন মিস জিয়া জানায় এতে অবাক হওয়ার কিছু নেই, কারণ ট্রিপে যাওয়ার সময় মিস্টার ইয়ে তার জন্য পুরো 1 বিলিয়নের নেকলেস কিনে দিয়েছেন। এটা শুনে গ্র্যান্ডমা আর আন্টি একদম শক হয়ে যায়। তারা মিস জিয়া আর চাওকে সমালোচনা করতে চাইছিল, কিন্তু গ্র্যান্ডপা সবাইকে থামিয়ে দেন, কারণ তখনও শান ফ্যামিলির সাথে আলোচনা চলছিল। চাও তখন স্পষ্ট জানিয়ে দেয় সে কোনো ডাউরি দেবে না আর কোনো ওয়েডিং গিফটও চায় না। জাংরান যে নেকলেস দিয়েছে সেটা তার ব্যক্তিগত গিফট। এটা শুনে শান ফ্যামিলি আর কিছু বলতে পারেনি এবং চুপচাপ চলে যায়। এরপর গ্র্যান্ডপা নিজের জন্মদিনের কথা তুলতে চাইলেও মিস্টার ইয়ে বলে তিনি খুব ব্যস্ত, তাই গ্র্যান্ডপাই যেন সব আয়োজন নিজে সামলান। এটা বলে মিস জিয়াকে নিয়ে চলে যান। চাও বলে তার কিছু কাজ আছে, তারপর সেও চলে যায়। এতে গ্র্যান্ডপা খুব রেগে যান। এরপর তিনি বাকি সবার সাথে কথা বলতে চাইলে আন্টি আর 1-1ও অজুহাত দিয়ে চলে যায়। এতে গ্র্যান্ডপার রাগ আরো বেড়ে যায়। তখন গ্র্যান্ডমা তাকে শান্ত করতে গিয়ে বলেন মিস্টার ইয়ে যেহেতু মিস জিয়াকে এত দামি নেকলেস দিয়েছে, তাই গ্র্যান্ডপারও উচিত তার জন্য একটা দামি নেকলেস কেনা। এটা শুনে গ্র্যান্ডপা রেগে সেখান থেকে চলে যান। পরের সিনে পুরো ইয়া ফ্যামিলি ডিনার করছিল। তখন আবার গ্র্যান্ডপার জন্মদিন নিয়ে কথা উঠল। গ্র্যান্ডপা মিস্টার ইয়েকে সব আয়োজন করতে বলেন, কিন্তু মিস্টার ইয়ে বলেন প্রতিবার তিনিই সব করেন, এবার আঙ্কেল ইয়ের প্রস্তুতি নেওয়া উচিত। আঙ্কেল ইয়েও সবকিছু এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। তখন আন্টি বলতে শুরু করে মিস জিয়া যেহেতু 1 বিলিয়ন নেকলেসে খরচ করতে পারে, তাহলে কি তারা গ্র্যান্ডপার জন্মদিনে কিছু টাকা খরচ করতে পারবে না? এটা শুনে মিস জিয়া সবার সামনে একটা ভিডিও চালায়। সেখানে দেখা যায় আন্টি আঙ্কেলের উপর রেগে বলছে মিস্টার ইয়ে যেহেতু মিস জিয়াকে এত দামি নেকলেস দিয়েছে, তাই তাকেও আন্টির জন্য একটা দামি নেকলেস কিনতে হবে। আর আঙ্কেল বলছে যদি তার এত টাকা থাকতো তাহলে সে নিজেই নিজের ব্যবসা শুরু করত। ভিডিওটা দেখে আন্টি ভীষণ লজ্জা পেয়ে যায়। সে অজুহাত দিতে চাইলে আঙ্কেল তাকে চুপ করিয়ে দেয়। অনেক আলোচনা শেষে গ্র্যান্ডপা বলেন ঠিক আছে, জন্মদিনের প্রস্তুতি আঙ্কেল ইয়েই করবে, কিন্তু টাকা দেবেন মিস্টার ইয়ে। কিন্তু মিস্টার ইয়ে সরাসরি না করে দেন। তিনি বলেন তিনি কোনো টাকা দেবেন না। এতে গ্র্যান্ডপা রেগে গেলেও আঙ্কেল বলেন রাগ করার দরকার নেই, তিনি নিজেই জন্মদিনের জন্য টাকা খরচ করবেন। এটা শুনে গ্র্যান্ডপা খুশি হয়ে যান। এরপর জন্মদিনের পার্টির সিন দেখা যায়, কিন্তু তখনও কোনো অতিথি আসেনি। গ্র্যান্ডপা এটা নিয়ে জিজ্ঞেস করলে আঙ্কেল বলেন অতিথিদের 11:30 মিনিটের সময় দেওয়া হয়েছিল, হয়তো এখনো পুরো সময় নয় বলেই কেউ আসেনি। কিন্তু তখনও মিস্টার ইয়ে আর মিস জিয়াও সেখানে পৌঁছায়নি। চাও সেখানে আসেনি, যদিও সকালে সে রেডি হয়েই বাড়ি থেকে বের হয়েছিল। এর আগের দিন আঙ্কেল মিস্টার ইয়েকে ফোন করার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি বলে দেন তার সময় নেই, তাই তিনি আসতে পারবেন না। এতে গ্র্যান্ডপা রেগে যান। তখন চ্যাং গ্র্যান্ডপাকে জিজ্ঞেস করে আজ কি সে রেড এনভেলপ পাবে? গ্র্যান্ডপা খুশি হয়ে বলেন প্রতি বছরের মতো এবারও সবচেয়ে বড় এনভেলপটাই সে পাবে। এটা শুনে চ্যাং খুব খুশি হয়ে যায়। এরপর গ্র্যান্ডপা 1-1কে বলেন তার আর চাওয়ের জন্যও তিনি রেড এনভেলপ প্রস্তুত করেছিলেন, কিন্তু যেহেতু চাও আজকে আসছে না, তাই তার এনভেলপের টাকাও 1-1 আর চ্যাংকে দিয়ে দেবেন। এটা শুনে তারা আরো খুশি হয়ে যায়। কিছুক্ষণ পরে আঙ্কেল যখন চাওকে ফোন করেন, তখন গ্র্যান্ডপা ফোনটা স্পিকারে দেন এবং রেগে জিজ্ঞেস করেন সে এখনো কেন আসেনি। চাও তখন বলে যেহেতু তারা চ্যাংকেই বেশি পছন্দ করেন এবং প্রতি বছর তাকেই সবচেয়ে বড় এনভেলপ দেন, তাহলে চ্যাংকেই তার জন্মদিন উদযাপন করতে বলুন। এটা শুনে গ্র্যান্ডপা রেগে যান এবং বলেন চ্যাং তো তাদের পরিবারের একমাত্র নাতি, যে ফ্যামিলির বংশ এগিয়ে নিয়ে যাবে, তাই তাকে বেশি গুরুত্ব দিলে এতে দোষের কিছু নেই। কিন্তু চাও তার কথা উপেক্ষা করে ফোন কেটে দেয়। এরপর চাও নিজের নতুন কোম্পানির জন্য আবেদন করেছিল। সে সার্টিফিকেট নিয়ে নিজের পেরেন্টসের কাছে যায় এবং খুশি হয়ে জানায় এখন তারা নিজেদের নতুন কোম্পানি শুরু করতে পারবে। তাদের জানা ছিল গ্র্যান্ডপার জন্মদিনের পার্টিতে কেউই যাবে না, কারণ প্রতি বছর অতিথিরা শুধু মিস্টার ইয়ের আমন্ত্রণে আসত, কিন্তু এবার সব আয়োজন করেছে আঙ্কেল, তাই কেউ আসেনি। এরপর চাও হুয়াংয়ের সাথে দেখা করতে যায়। হুয়াং তাকে উপেক্ষা করার চেষ্টা করছিল, কিন্তু চাও তাকে নিজের নতুন কোম্পানির কার্ড দেয়। হুয়াং তখন বলে অবশেষে সে বুঝতে পেরেছে যে ইয়া ফ্যামিলির ওপর ভরসা করা যায় না। চাও জিজ্ঞেস করে তার কি আগে থেকেই এসব জানা ছিল? হুয়াং বলে সে যদি আগেও বলতো তবুও কি চাও তার কথা বিশ্বাস করত? তখন চাও বুঝতে পারে আগের জীবনে সে হুয়াংয়ের কোনো কথাই বিশ্বাস করেনি। এরপর চাও হুয়াংকে বলে তার একটা সাহায্য দরকার, সে মিস্টার লুর সাথে কোঅপারেশন করতে চায়। হুয়াং তার কথা শুনে সঙ্গে সঙ্গে মিস্টার লুকে ফোন করে। ফোন পেয়ে মিস্টার লু খুব খুশি হয়ে যান। হুয়াং তাকে জানায় তার এক বন্ধু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে খুব আগ্রহী এবং তার সাথে ডিনার করতে চায়। মিস্টার লু রাজি হয়ে যান। হুয়াং খবরটা চাওকে জানালে সে খুব খুশি হয়। এরপর তারা দুজন মিস্টার লুর সাথে ডিনারে যায় আর মিস্টার লু নিজের মেয়ে শাশেইনকেও সেখানে নিয়ে আসেন।
শাসিন খুশি হয়ে হুয়াংয়ের সাথে দেখা করতে যায় এবং জানায় কিছুদিন আগেই সে চীনে ফিরে এসেছে। কিন্তু হুয়াংয়ের সাথে চাওকে দেখে সে জেলেস হয়ে যায়। মিস্টার লু তখন চাওয়ের সাথে ব্যবসায়িক কোঅপারেশন নিয়ে আলোচনা করতে থাকেন, আর হুয়াং চাওকে বেশি ড্রিঙ্ক করতে দেয় না। ডিনারের মাঝখানে চাও ওয়াশরুমে যায় এবং শ্যাসেইনও তার পেছনে যায়। সে চাওকে জিজ্ঞেস করে সে কি হুয়াংকে পছন্দ করে। তখন চাও বলে শ্যাসেইন তো ভালো করেই জানে হুয়াং তাকে পছন্দ করে না, তার মানে হুয়াং চাওকেই পছন্দ করে। এটা শুনে শ্যাসেইন খুব রেগে যায়। সে বলে সে ভালো করেই খোঁজ নিয়েছে, পরের মাসেই চাওয়ের বিয়ে জ্যাংরানের সাথে হতে যাচ্ছে। চাও তখন আরও টিজ করে বলে তাহলে তো শ্যাসেইনের আরও চিন্তা করা উচিত, কারণ এনগেজড হওয়ার পরও হুয়াং এখনও চাওয়ের প্রতি আগ্রহী, কিন্তু শ্যাসেইনকে পছন্দ করে না। রেগে গিয়ে শ্যাসেইন বলে সে চাইলে চাওয়ের কোম্পানির সাথে কোঅপারেশনই বাতিল করে দিতে পারে, কিন্তু এতে চাওয়ের কোনো ভ্রুক্ষেপই হয় না। সে উল্টো বলে শ্যাসেইনের এত ক্ষমতাই নেই। এরপর চাও হুয়াংয়ের সাথে দেখা করতে যায়। হুয়াং তাকে উপেক্ষা করার চেষ্টা করছিল, কিন্তু চাও তাকে নিজের নতুন কোম্পানির কার্ড দেয়। হুয়াং তখন বলে অবশেষে সে বুঝতে পেরেছে যে ইয়া ফ্যামিলির ওপর ভরসা করা যায় না। চাও জিজ্ঞেস করে তার কি আগে থেকেই এসব জানা ছিল। হুয়াং বলে সে যদি আগেও বলতো তবুও কি চাও তার কথা বিশ্বাস করত। তখন চাও বুঝতে পারে আগের জীবনে সে হুয়াংয়ের কোনো কথাই বিশ্বাস করেনি। এরপর চাও হুয়াংকে বলে তার একটা সাহায্য দরকার, সে মিস্টার লুর সাথে কোঅপারেশন করতে চায়। হুয়াং তার কথা শুনে সঙ্গে সঙ্গে মিস্টার লুকে ফোন করে। ফোন পেয়ে মিস্টার লু খুব খুশি হয়ে যান। হুয়াং তাকে জানায় তার এক বন্ধু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে খুব আগ্রহী এবং তার সাথে ডিনার করতে চায়। মিস্টার লু রাজি হয়ে যান। হুয়াং খবরটা চাওকে জানালে সে খুব খুশি হয়। এরপর তারা দুজন মিস্টার লুর সাথে ডিনারে যায়, আর মিস্টার লু নিজের মেয়ে শ্যাসেইনকেও সেখানে নিয়ে আসেন। শ্যাসেইন খুশি হয়ে হুয়াংয়ের সাথে দেখা করতে যায় এবং জানায় কিছুদিন আগেই সে চীনে ফিরে এসেছে। কিন্তু হুয়াংয়ের সাথে চাওকে দেখে সে জেলেস হয়ে যায়। মিস্টার লু তখন চাওয়ের সাথে ব্যবসায়িক কোঅপারেশন নিয়ে আলোচনা করতে থাকেন, আর হুয়াং চাওকে বেশি ড্রিঙ্ক করতে দেয় না। ডিনারের মাঝখানে চাও ওয়াশরুমে যায় এবং শ্যাসেইনও তার পেছনে যায়। সে চাওকে জিজ্ঞেস করে সে কি হুয়াংকে পছন্দ করে। তখন চাও বলে শ্যাসেইন তো ভালো করেই জানে হুয়াং তাকে পছন্দ করে না, তার মানে হুয়াং চাওকেই পছন্দ করে। এটা শুনে শ্যাসেইন খুব রেগে যায়। সে বলে সে ভালো করেই খোঁজ নিয়েছে, পরের মাসেই চাওয়ের বিয়ে জ্যাংরানের সাথে হতে যাচ্ছে। চাও তখন আরও টিজ করে বলে তাহলে তো শ্যাসেইনের আরও চিন্তা করা উচিত, কারণ এনগেজড হওয়ার পরও হুয়াং এখনও চাওয়ের প্রতি আগ্রহী, কিন্তু শ্যাসেইনকে পছন্দ করে না। রেগে গিয়ে শ্যাসেইন বলে সে চাইলে চাওয়ের কোম্পানির সাথে কোঅপারেশনই বাতিল করে দিতে পারে, কিন্তু এতে চাওয়ের কোনো ভ্রুক্ষেপই হয় না। সে উল্টো বলে শ্যাসেইনের এত ক্ষমতাই নেই। তারপর সেখান থেকে চলে যায়। এরপর হুয়াং চাওকে বাড়ি পৌঁছে দিতে যায়। চাও তাকে ধন্যবাদ জানায়, কারণ হুয়াং তাকে বেশি ড্রিঙ্ক করতে দেয়নি। চাও আবারও হুয়াংয়ের সাথে ফ্লার্ট করতে শুরু করে, কিন্তু হুয়াং খুব বেশি জড়াতে চাইছিল না, কারণ খুব শিগগিরই চাওয়ের বিয়ে। তবুও চাও ইচ্ছে করেই তাকে বিরক্ত করতে থাকে। এরপর সে হুয়াংকে নিজের বিয়ের ইনভিটেশন দেয়, কিন্তু হুয়াং সরাসরি বলে দেয় সে তার বিয়েতে যাবে না। চাও তখন জোর করতে থাকে তাকে যেতেই হবে। ঠিক তখনই জ্যাংরান সেখানে এসে গাড়ির জানালায় নক করে জিজ্ঞেস করে চাও কি ভেতরে আছে। চাও ভীষণ ভয় পেয়ে যায়, কারণ জ্যাংরান যদি তাকে হুয়াংয়ের সাথে দেখে ফেলে তাহলে তার পুরো প্ল্যান নষ্ট হয়ে যাবে। চাওকে এতটা প্যানিক করতে দেখে হুয়াং ভাবে সে নিশ্চয়ই জ্যাংরানকে খুব ভালোবাসে, তাই সে ইচ্ছে করেই গাড়ির দরজা লক করে চাওকে কিস করতে শুরু করে। কিছুক্ষণ পরে সে চাওকে বলে ভয় পাওয়ার কিছু নেই, বাইরে থেকে কেউই গাড়ির ভেতর দেখতে পারবে না। চাও তখন হুয়াংকে লুকিয়ে থাকতে বলে এবং দ্রুত গাড়ি থেকে নেমে যায়। জ্যাংরান তাকে দেখে জিজ্ঞেস করে কে তাকে ড্রপ করে গেল। চাও অজুহাত দেয় সে একটা গাড়ি বুক করেছিল। এটা শুনে জ্যাংরান অবাক হয়ে যায় এবং বলে রোলস রয়েসও কি বুক করা যায় নাকি। চাও তখন তাড়াতাড়ি কথা ঘুরিয়ে দেয়। এরপর জ্যাংরান তাকে কিস করতে এগোলে চাও ভয় পেয়ে যায়। ঠিক তখনই কেউ একটা ব্যাগ দিয়ে জ্যাংরানের মুখে মেরে বসে। জ্যাংরান হতভম্ব হয়ে চোখ খুলতেই ড্রাইভার চাওকে বলে সে তার ব্যাগটা গাড়িতে ফেলে গিয়েছিল। চাও ব্যাগ নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়, আর জ্যাংরান রাগে দাঁড়িয়ে থাকে। চাও বাড়িতে ঢুকতেই দেখে পুরো ইয়া ফ্যামিলি খুব রেগে আছে, কারণ আজ গ্র্যান্ডপার জন্মদিনের পার্টিতে একজন অতিথিও আসেনি। চাওকে দেখেই সবাই রাগ দেখাতে চাইলে চাও জানায় আর মাত্র 2 দিন পর তার জ্যাংরানের সাথে বিয়ে, তাই অনেক কাজ বাকি।
সে আরও বলে আজ আঙ্কাল খুব ভালোভাবে গ্র্যান্ডপার জন্মদিনের আয়োজন সামলেছেন, তাই তার আশা তার বিয়ের প্রস্তুতিও তারা খুব ভালোভাবে সামলাতে পারবে। সবাই প্রথমে রেগে থাকলেও পরে থেমে যায়। তারপর মিস্টার ইয়া বলেন তিনি আর চাওকে দোষ দেবেন না এবং পরিবারকে শক্ত হতে হবে। সবাই অবাক হয়ে যায় তার পরিবর্তনে। পরে মিস্টার আর মিস জিয়া চাওকে জানান তারা আসলে রিবর্ন হয়েছে এবং আগের ভুলের জন্য ক্ষমা চান। চাও বলে এতে তাদের দোষ নেই, পুরো পরিবারই তাকে ভুল বুঝেছে। সে মনে করে শুধু হুয়াংই তার ফিউনারেলে এসেছিল। এরপর সে তার কাজের জন্য বের হয়। অন্যদিকে সে হুয়াংকে টেস্ট করার জন্য কিছু ছবি পাঠায়। হুয়াং ছবিগুলো দেখে কনফিউজড হয়ে যায় এবং চাও পরে বলে এগুলো ভুল করে পাঠানো হয়েছে। এতে হুয়াং ভাবে ছবিগুলো জ্যাংরানের জন্য ছিল এবং সে জেলাস হয়ে যায়। এরপর চাও তাকে ডিনারে ডাকে এবং হুয়াং রাজি হয়। পরের দিন ব্রেকফাস্টে সবাই আবার চাও নিয়ে কথা বলে। সবাই ভাবে সে জ্যাংরানের কাছেই যাচ্ছে, কিন্তু আসলে সে হুয়াংয়ের অফিসে যায়। সেখানে হুয়াং তাকে অপেক্ষা করতে দেখে নিজের কোট দিয়ে ঢেকে দেয়। ডিনারে চাও ইচ্ছে করে ফ্লার্ট করে যাতে হুয়াং ভাবে সে শুধু প্রজেক্টের জন্য কাছে আসছে। ঠিক তখনই জ্যাংরান এসে ঝামেলা করে, কিন্তু চাও তাকে অপমান করে পাঠিয়ে দেয়। এরপর হুয়াং চাওকে বাড়ি পৌঁছে দেয়। পথে জ্যাংরান আবার মিথ্যা কথা বলে, কিন্তু চাও তাকে ধরা দিয়ে দেয়। শেষে হুয়াং সবার সামনে চাওকে কিস করে, যা সবাইকে শক করে। পরে জ্যাংরানের সব মিথ্যে ফাঁস হয়ে যায় এবং পুলিশ তাকে ধরে নিয়ে যায়। এরপর হুয়াং চাওকে নিজের পরিবারের সাথে দেখাতে চায়। চাও নার্ভাস হয়ে গেলেও হুয়াং তাকে আশ্বস্ত করে, আর হুয়াংয়ের পরিবারও ভবিষ্যৎ বৌমার জন্য প্রস্তুতি নিতে থাকে। হুয়াং শুধু বলেছিল সে এখন রিলেশনশিপে আছে, তাই মিস শু সন্দেহ করতে শুরু করেন তার ছেলে হয়তো কোনো ছেলের সাথে সম্পর্কে আছে। মিস্টার শু তাকে বোঝানোর চেষ্টা করলেও মিস শু বলেন যদি হুয়াং কোনো ছেলেকেও নিয়ে আসে তবুও তিনি তাদের সম্পর্ক মেনে নেবেন। ঠিক তখনই অ্যাসিস্ট্যান্ট অনেক গিফট নিয়ে সেখানে আসে। মিস শু আরও বেশি নিশ্চিত হয়ে যান যে হুয়াং আর তার অ্যাসিস্ট্যান্টই সম্পর্কে আছে। অ্যাসিস্ট্যান্ট জানায় হুয়াংয়ের হাতে চোট লেগেছে, তাই সে ব্যাগগুলো বহন করছে। মিস শু তখনও ভুল বুঝে তাদের সম্পর্ক মেনে নেওয়ার কথা বলেন। অ্যাসিস্ট্যান্ট পুরো বিষয়টা বুঝতেই পারে না। এরপর হুয়াং ছাওকে নিয়ে বাড়িতে আসে। ছাওকে দেখে মিস শু স্বস্তি পান। সবাই ছাওকে খুব ভালোভাবে গ্রহণ করে। তারা বলে জ্যাংরান কখনোই ছাওয়ের যোগ্য ছিল না। এরপর তারা ছাওকে অনেক গিফট দেয়। ছাও বুঝতে পারে শান ফ্যামিলি তাকে কোনোদিন এত ভালো ব্যবহার করেনি। ঠিক তখন গ্র্যান্ডপার ফোন আসে। তিনি ছাওকে দেখা করতে বলেন। ছাও মনে করিয়ে দেয় তাদের আর কোনো সম্পর্ক নেই, কিন্তু গ্র্যান্ডপা তবুও দেখা করতে চান। তখন হুয়াং এসে ছাওকে জড়িয়ে ধরে। বাড়ি ফিরে ছাও দেখে গ্র্যান্ডপা আর আঙ্কেল তার সাথে দেখা করতে এসেছে। গ্র্যান্ডপা বলেন যদি ছাও আবার কোম্পানিতে ফিরে আসে তাহলে তাকে আর একটা সুযোগ দেওয়া হবে, এমনকি তাকে জেনারেল ম্যানেজারও বানাতে চান। কিন্তু ছাও সরাসরি না করে দেয়। গ্র্যান্ডপা মিস্টার ইয়ার ওপর রাগ করতে গেলে মিস্টার ইয়া মনে করিয়ে দেন তিনি আগে সব সম্পর্ক শেষ করেছিলেন, এখন তিনি আর তাদের ছেলে নন। রাগে গ্র্যান্ডপা সেখান থেকে চলে যান এবং বলেন তারা একদিন অনুতপ্ত হবে। পরের দিন ছাও অফিসে ছিল। তখন সে দেখে গ্র্যান্ডপা লাইভ স্ট্রিমে কাঁদতে কাঁদতে নাটক করছেন। তিনি বলছিলেন নিজের ছেলে আর নাতনিকে কাছে ক্ষমা চাইতে চেয়েছিলেন, কিন্তু তারা তাকে ক্ষমা করছে না। এটা দেখে ছাও বুঝে যায় তিনি আবারও নাটক করছেন। তাই সে হুয়াংকে ফোন করে একই ট্রিক উল্টোভাবে ব্যবহার করার প্ল্যান করে। এদিকে গ্র্যান্ডপা ভাবছিলেন এবার ছাও বাধ্য হয়ে ফিরে আসবে। ঠিক তখনই একজন কিডন্যাপারের ফোন আসে। সে জানায় চ্যাংকে অপহরণ করা হয়েছে, তাকে বাঁচাতে হলে 5 মিলিয়ন নিয়ে একা আসতে হবে। গ্র্যান্ডপা ভয় পেয়ে দ্রুত টাকা নিয়ে সেখানে যান। কিডন্যাপার জানায় তারা শুধু চ্যাং নয়, ছাওকেও অপহরণ করেছে, কারণ লাইভ স্ট্রিমে গ্র্যান্ডপা বলেছিলেন তিনি নাতনিকে বেশি ভালোবাসেন। এখন তাকে দুজনের মধ্যে একজনকে বেছে নিতে হবে। গ্র্যান্ডপা বিন্দুমাত্র দ্বিধা না করে চ্যাংকেই বেছে নেন। তখন তিনি স্বীকার করেন লাইভ স্ট্রিমের সবই নাটক ছিল, শুধু ছাওকে ফিরিয়ে আনার জন্য। ঠিক তখনই ছাও নিজেই বাঁধন খুলে দাঁড়ায় এবং জানায় পুরো ঘটনাটাও ছিল সাজানো নাটক, যাতে গ্র্যান্ডপা নিজের আসল চেহারা সবার সামনে প্রকাশ করে। ক্যামেরায় সব লাইভ হচ্ছিল, ফলে সবাই গ্র্যান্ডপার বিরুদ্ধে চলে যায়। সবকিছু শেষ হওয়ার পর হুয়াং ছাওকে জড়িয়ে ধরে। যদিও অপহরণটা ভুয়া ছিল, তবুও হুয়াং খুব ভয় পেয়েছিল। সে বলে যেন আগেও একবার ছাওকে হারিয়েছিল, এবার আর কখনো তাকে দূরে যেতে দেবে না।
এরপর হুয়াং ছাওকে প্রপোজ করে এবং ছাও হ্যাঁ বলে দেয়। হুয়াং তাড়াতাড়ি তাকে রিং পরিয়ে কিস করে। তারা জানত না পুরো ঘটনাটা লাইভ স্ট্রিমে রেকর্ড হচ্ছে। সবাই তখন তাদের কাপল হিসেবে সাপোর্ট করতে শুরু করে। পরে গ্র্যান্ডপা আর আঙ্কেল আবার ছাওয়ের কাছে আসে। তারা কোম্পানির শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাকে ফিরিয়ে আনতে চায়, কিন্তু ছাও বুঝে যায় তাদের গ্রুপ প্রায় দেউলিয়া হয়ে গেছে। তাই এখন ফিরে গেলে তাকে বিশাল ঋণ শোধ করতে হবে। তারা অনেক অনুরোধ করলেও ছাও রাজি হয় না। শেষে সে সিকিউরিটি ডেকে গ্র্যান্ডপা আর আঙ্কেলকে বের করে দেয়। মিস্টার ইয়া এলে ছাও বলে তিনি চাইলে নিজের বাবাকে সাহায্য করতে পারেন, সে বাধা দেবে না। কিন্তু মিস্টার ইয়াও সাহায্য করতে অস্বীকার করেন। এরপর দেখা যায় দেউলিয়া হওয়ার পর পুরো পরিবার ছোট একটা বাড়িতে থাকতে বাধ্য হয়েছে। আন্টি ঘরের কাজ করতে করতে বিরক্ত হয়ে যায়। তখন সবার মনে পড়ে মিসেস ইয়া সবসময় তাদের জন্য কাজ করলেও কেউ কখনো তাকে গুরুত্ব দেয়নি। এই নিয়ে পরিবারের মধ্যে ঝগড়া শুরু হয়। ঠিক তখন চ্যাং এসে গ্র্যান্ডমার জেড ব্রেসলেট ছিনিয়ে নিতে যায়, কারণ সে জুয়া খেলতে চায়। সবাই তাকে আটকাতে গেলে সে আঙ্কেলকে ধাক্কা দেয় এবং আঙ্কেলের মাথায় আঘাত লাগে। এটা দেখে গ্র্যান্ডপার হার্ট অ্যাটাক হয় এবং তিনি অজ্ঞান হয়ে পড়েন। অন্যদিকে মেয়ের এসে মিস্টার ইয়াকে জানায় গ্র্যান্ডপা হাসপাতালে আছেন এবং তাকে বাঁচাতে চান, কিন্তু মিস্টার ইয়া সব কিছু উপেক্ষা করে দেন। এভাবেই ড্রামার সমাপ্তি।